ও যাদের জন্য আয়োজন সম্মানিত কৃষক কৃষাণী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি গত 2 দিন আপনাদের জয়পুরহাট এবং বগুড়া জেলার আছি। তো একটা বিষয় আমাকে খুব ভাবেই তুলছে। এইবার আমাদের আলু চাষটা একটু বিলম্বিত হবে বৃষ্টির কারণে, তাই না? ধান কাটার দেরি হবে, আলু চাষটা একটু বিলম্বিত হবে। তাহলে আমাদের মাঝখানে সরিষাটাও বিলম্বিত হচ্ছে, তাই না? কিন্তু আমরা খুব দ্রুত আলু কাটার জন্য একটা প্র্যাকটিস আছে। আলু লাগাইয়ে 45 থেকে 50 দিনের মধ্যে যাতে বিক্রয় করা যায়, সেই জন্য আমরা কি করি, অধিক হারে সার দিই, তাড়াতাড়ি তাকে বাড়াইয়া তাড়াতাড়ি তাকে ফার্মের মুরগির মতো, যে 32 দিনে 2 কেজি 2.5 কেজি, 36 দিনে 2.5 কেজি করে বিক্রি করতে হবে, তাই না? আলুকেও আমরা তাই করি। এখন ঘটনা যেটা হলো, আমি কয়েকজন কৃষকের সাথে আলাপ করলাম, তাদের হাল বোয়াইতে পারতো তারা, কিছু কিছু লোক তারা শখ করে হাল দিয়ে চাষ করতো, বলে আমাদের আর লাঙ্গল দিয়ে চাষ করো, মাটি শক্ত, মাটি কি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। তা আমি বললাম যে এরা দায়ী কে শক্ত হওয়ার? আপনারা পিত্তথলিতে পাথর হয় ঘটনা জানছেন? কেউ দেখছেন? আমার ওয়াইফের অপারেশন হয়েছে গত মাসে। তো যখন ডাক্তার পাথরটা দিল এবং আনলো, আমি একটা প্লেট করে আনছে, ওই যে প্লেট না, ওই যে তারা ডাক্তাররা যে ট্রেতে নিয়ে যায় অপারেশন থিয়েটারে, বাঁকা করে এখন ট্রে আছে, স্টিল জাতীয় আর। তা আমি এরকম ফোর্সেপস ধরছে, উঠেতেছে, একটু উঠে পড়ে টান করে আওয়াজ করছে। তা আমি বললাম যে এটা কি আসলে পাথর? আমি ধারণা করছি পাথর বলে, কিন্তু এত শক্ত একটু বলে যে একজ্যাক্টলি পাথর, যে পাথর দিয়ে আমরা রাস্তায় করেন বা ভাঙলে যে পাথর ভাঙ, সেই পাথরেই পাথর। আমি বললাম যে এটা কীভাবে সম্ভব? গিলে খেয়ে ফেলছে, এই জন্য পেটের ওখানে আটকা পড়ছে। পিত্তথলিতে হয়, কিডনিতে হয়। তখন আমাকে বলল যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে অনুপারমাণবিকভাবে ক্যালসিয়াম, ফসফেট, সালফার যোগ হতে হতে 2-4 বছর পরে এই পাথরটা হয়ে গেছে। বুঝতে পারছেন? তা আমি কৃষকদেরকে বললাম, মানুষের শরীরের কোনো রকম অস্বাভাবিকতার কারণে, সবার হবে না কিন্তু, 2-1টা অর্গান বা 2-1টা উপাদান কাজ না করার কারণে তার শরীরে যে সবসময় ক্যালসিয়াম, ফসফরাস আমরা খাচ্ছি না, ছোটো মাছ খাচ্ছি, হাড় খাচ্ছি, মাংস খাচ্ছি, এর মধ্যে তো ক্যালসিয়াম আছে, কচুরলতি খাচ্ছি, তারপর ফসফেট আছে, এগুলো যে আমরা খাচ্ছি বা ফসলে আমরা যে দিচ্ছি, এটা আবার ফসলের মাধ্যমে চলে আসতেছে, এইগুলো অ্যাকুমুলেট হইয়া পিত্তথলিতে পাথর বা কিডনিতে পাথর হয়ে গেছে। একই অবস্থায় আমাদের জমিগুলো কিন্তু আমরা সেরকম যে সারগুলো দিচ্ছি, কয় রকম সার দিয়ে আমরা মূলত করা হয়, এই জন্য এটা গলে পানি হয়ে যায়, হয় না? আর বাকি 3টাকে পানি হয়, ওগুলা কোত্থেকে তৈরি হয় জানেন? একেবারে পাথর থেকে এমওপি পটাশ পাওয়া যাচ্ছে বেলারুশে। তারপর সৌদি আরবে পাহাড় খনিজ সব হয়েছিল ডিএপি, ফসফেট। তারপরে আপনার শুধু এরা কি করে, বিশেষ প্রক্রিয়া মেশিন এসে যে কেটে গুঁড়া করে আমাদের দেশে বস্তা করে পাঠায়। ব্যাপারটা বুঝতে পারছেন? কেটে ক্রাশ করে আমাদেরকে পাঠায়, এইটুকু কাজ তাদের। তাহলে আমরা জমিতে কি পাথর দিচ্ছি না? বিশ্বাস করেন বা নাই করেন, বৃষ্টি হয়েছে, পানি শুকাইছে, স্যাঁতস্যাঁতে হাঁটতেছি, পা ডাবাচ্ছে না, পানি কিন্তু স্যাঁতস্যাঁতে আছে, কিন্তু পা ডাবাচ্ছে না, মাটি শক্ত। এরকম হচ্ছে না এখন? আগেকার কি ছিল, দেখছি শুকনা পা দিলে কিন্তু ডাবে যেত। জমিগুলো কিন্তু আস্তে আস্তে পাথর হয়ে যাচ্ছে আপনাদের। এই অবস্থা থেকে আমাদেরকে, আমি আতঙ্কিত, আমরা আতঙ্কিত। আমরা আমাদের পূর্বপুরুষরা যে নরম তুলতুলে যে মাটি ছিল, সে মাটি নাই এখন। একজনে আজানের জবাব দেন, আমি কথা বলে শেষ করে দিই দ্রুত। শক্ত হয়ে গেছে। আমি জুতা খুলতেছি, কৃষক বলতেছে ধান কাটার জন্য নামতেছি, পানির মতো স্যাঁতস্যাঁতে দেখা যাচ্ছে, আমি মনে হচ্ছে কাদা হবে, কোন আছে জমি শক্ত। তখন জিজ্ঞাসা করলাম ঘটনা কি, এত শক্ত কেন? কয় যে আমরা এখন আর কোনো পাওয়ার টিলার দিয়ে জমি চাষ হচ্ছে না, বড় ট্রাক্টর লাগতেছে, এত শক্ত হয়ে গেছে। আমি শক্তটা কে করছে বলেন দেখি? প্রতি বছর 1 বিঘাতে 60-70 কেজি 100 কেজি করে যে টিএসপি ডিএবি মারছেন, পটাশ আরও 50 কেজি মারছেন বস্তায়, 3 বস্তা, এগুলো গেছে কই? অল্প কিছু গাছে রিজলভ আকার নিচ্ছে, বাকি সবগুলো আপনার জমিতে আছে। এবছর দিতে 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 এখন
জমি দেখতেছি ভিজা, পাড়া দিলে দিয়ে শক্ত। এই জন্য আমাদেরকে এই অবস্থা থেকে উত্তরণের জন্য দুইটা পন্থা। একটা হলো মাটিকে পরীক্ষা করেন, পরীক্ষা করে দেখেন সেখানে কি আছে, যেটা আছে কতটুকু দরকার সে স্পেসিফিকেশন অনুযায়ী। আর পরীক্ষা করতে না পারেন, অন্তত আমাদের যে ডাক্তাররা আছে, এইসব ডাক্তারদের, এই উপসহকারী অফিসার, কৃষি অফিসের ডাক্তার, তাদের পরামর্শে সার দেন। কোম্পানি বা দোকানদারের, ডিলারের কথা মতো সার দিবেন না, আর প্রতিবেশীর কথা মতো না। দ্বিতীয়ত যেটা করবেন, একটা অ্যাপস বাইরে হচ্ছে খামারি অ্যাপস, নাম শুনছেন? দেখছেন কেউ? এইটা জমিতে দাঁড়াইয়া এমন একটা জাদুকরি, স্যাটেলাইট নির্ভর, এমন একটা জাদুকরি। আমি তো প্রথম ফ্যাক্স যখন আমরা প্রথম বেরিয়েছি, চিঠি দিলাম এখানে ঢাকায়, ওই চিঠি বেরিয়ে যাচ্ছে। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। আমি একজন, তখন আমি পিএইচডি করি না, এবার মাস্টার ডিগ্রি করা বিশেষ, আমি করলাম যে এই যন্ত্র, এর মধ্যে চিঠি ওখান থেকে হুবহু এখান থেকে বেরিয়ে যাচ্ছে, কেমনে আসলো তার ভিতর দিয়ে চিঠিটা? আর এখন কি হয়, আমেরিকাতে ছোট ছেলে আছে, এখানে দেখতেছেন আপনার স্ক্রিনের সামনে, কেমনে হাওয়া দিয়ে চলে আসছে আপনার সামনে, আসতেছে না? এইরকম কোন জিনিস আমেরিকা আবিষ্কার করছে, নাসা, যে জমিতে দাঁড়ায় যদি বলেন এখানে আলু চাষ করব, কতটুকু সার লাগবে বলে দিচ্ছে। বাংলাদেশ সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে সে জিনিস নিয়ে আসছে। এটা কিন্তু ছোটোখাটো বিষয় না, বুঝতে পারছেন? এইটা ব্যবহার করলে বুঝতে পারবেন কতটুকু সার লাগবে। ঠিক আছে, কে কে জানেন মাটি ভর্তিকার ভর্তি আছে? কে কে জানেন? একজনও জানেন না? কত? 65 টাকা আপনি দিচ্ছেন, পরীক্ষা করতে কত লাগে জানেন? 1600 টাকার রিয়েজেন্ট শুধু যায়। এখানে 14,000, 15,000, 400, 15,000, সরি 15,000 কত, 1540 টাকা ভর্তুকি দিয়ে আপনার এই টেস্টটা করতেছে সরকার। এই যে যারা ইলেকট্রোলাইট টেস্ট করেন, গর্ভবতী মায়েদের করে, কিন্তু ইলেকট্রোলাইট দেখে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন কমে গেছে কিনা। যখন টেস্ট করেন 1200 টাকা নেয়, দুইটা টেস্ট করে শুধু, ক্যালসিয়াম আর আয়রন। আয়রন মানে রক্ত আছে কিনা দেখে, ক্যালসিয়াম দেখে তার হাড় করতে করতে মাছ বাচ্চা যদি গঠন হয়। 1200 টাকার দুইটা, আর মাটিতে আপনার টেস্ট করে 60টা। এই 60টা উপাদানের 7-8টা উপাদান টেস্ট করতে রিয়েজেন্ট লাগে 1400 টাকা, এই 1600 টাকা। এটা একটা প্রজেক্ট থেকে দেয়, এটা 26 সালের ডিসেম্বরে শেষ হয়ে যাবে। আমরা আমাদের উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে এসেদেরকে বলছি অন্তত প্রতি ব্লকে 10 জনের প্রতি সিজনে করার জন্য, কমপক্ষে 10টা করলে হবে কি, আপনি ভর্তুকিটা পাবেন, বুঝতে পারছেন? আর যদি না করেন, প্রকল্প শেষ হয়ে গেলে আপনাকে পরবর্তী টেস্ট করাইতে, আপনাদের এলাকার মাঠে টেস্ট করতে হবে, পাত্র হয়ে যেতেছে, চাষ হবে না। সেই জন্য টেস্ট করতে হলে আপনাদের 1600 টাকা দিতে হবে এরপরে। কি বুঝতে পারছেন কথাটা? আর ডিএপি সার আমরা কিনি কত টাকা? 25 টাকা। কে বলছেন? 22 টাকা ডিএপি। আমরা কিনি কত? সরকার কেনে, সরকার 65 না, সরকার আরো বেশি কেনে। আপনি বলছেন এটা এটাকে খালাসি করে লাইটার দিয়ে আনছে বাগাবাড়ি, সেখান থেকে ট্রাকে করে আনছে, আরো খরচ ধরেন, কত টাকা পড়ছে? আপনি নিচ্ছেন 21 টাকায়, 5 টাকা বেশি, হাফ কেজি। পানির চেয়ে সস্তা না সার? আমরা আগে জলের পানির চেয়ে সস্তা বলি না? এইটা আপনাদের স্বার্থে সরকার ভর্তুকি দিয়ে করেছে। টোটাল কৃষি মন্ত্রণালয়ের যে বাজেট 42,000 কোটি টাকা, তার মধ্যে 32,000 কোটি টাকা শুধু সারে ভর্তুকি দিচ্ছে। আর 10,000 কোটি টাকা দিয়ে 17টা ডিপার্টমেন্টের যত কর্মকর্তা কর্মচারী, যে এডি স্যার, ডিডি স্যার, আমাদের ডিজি ডাইরেক্টর, পুলিশ যা আছে, গাড়ি সব চলে মাত্র 10,000 কোটি, মন্ত্রণালয়ের সচিবের বেতন সহ সব মিলিয়ে যত 10,000 কোটি টাকা। আর আপনাদেরকে ভর্তুকি দিচ্ছে কত? 32,000 কোটি টাকা। এখন এই তত্ত্বাবধায়ক সরকার এইবারে বন্ধ করার চেষ্টা করছিল। আমরা পরে বলছি যে না, আমরা কৃষকদেরকে বুঝাবো, যেহেতু খামারি অ্যাপস আসছে, এইটা দেখে তারা যৌক্তিকভাবে কমাক। আমি বলি না যে আপনি 90 কেজি থেকে একবারে, খামারি অ্যাপস বলছে 20 কেজি নিয়ে আসেন, 90 কেজি দিতেন, এখন আপনি 40 কেজি দেন, অর্ধেক করেন, দেশকে বাঁচান। কারণ এই টাকাটা কার টাকা? এই আপনি খাইছেন, পান খাইছেন, বিড়ি খাইছেন, এই যে আপনি জামা কাপড় পরছেন, এইগুলো প্রত্যেকটাতে ট্যাক্স আছে গভর্নমেন্টের। সেই ট্যাক্স যে যুক্ত হয়ে সেই টাকা দিয়ে আপনার আনছে, কিন্তু সে কি টাকা দিছে? বিদেশিরা টাকা নেয় কি নেয়? ডলার নেয়। এই যে আপনাদের ছেলে পুলে সৌদি আরব যায়, ইতালি যায়, জর্ডান যায়, নেপাল যায়, সৌদি আরব। আমাদের দুঃখজনক, কয়েকদিন আগে আমার এলাকার 2টা ছেলে
তারা ইতালি যাওয়ার পথে মাঝখানে মারা পড়ছে, কোন বনের মধ্যে আটকা পড়ে, আবার কেউ ট্রলার ডুবে দিয়ে মারা যায় না, দেখেন না? এই যে জীবন ঝুঁকি নিয়ে তারা ডলার কামায়, সেই ডলারটা কোথায় যাচ্ছে? আমার সারে চলে যাচ্ছে, যে অতিরিক্ত অপচয়ের কারণে। এখন সরকার চাচ্ছে, ফখরুদ্দিন মনিউদ্দিন সরকার কিন্তু একবার ভর্তুকি প্রত্যাহার করছে, মনে আছে? মুরব্বী যারা আছেন, লাইন দোষা নিচ্ছেন 70 টাকা 80 টাকা সার ছিল, তাও পান নাই। আর এখন ভর্তুকি প্রত্যাহার করে আমরা দেখছি 150 টাকা নিচে কোনো সার পাবেন না। ভর্তুকি প্রত্যাহার করলে কত টাকা দাম হবে? 150 টাকা। পারবেন কিনতে? চাষি টিকবো? এই জন্য একটু ব্যবহারটা কমান মুরগি যতটুকু দরকার ততটুকু দিন, বেশি দিন না। আমি ধরেন 100 বা 150 গ্রাম চালে আমি ভাত খাইতে পারবো। আমাকে যদি 1 কেজি আপনি সামনে দিয়ে রাখেন, আমি কি খাইতে পারবো? আপনার জমি কি কিন্তু তাই করতেছেন। এখন জমি শক্ত হয়ে যাচ্ছে, জমিতে আমি পানি দেখে আমি পা দিচ্ছি না, কৃষক বলে নামেন স্যার, পরে নাম তাই তো দেখতে কাঁচা মনে হয়, কিন্তু শক্ত। কয়দিন আগে না বৃষ্টি হলো, স্যার বৃষ্টির পানি না আমার ঘরে জমিতে হাঁটা যায় কি, তাই না? কোথায় যায়? এইটার কারণ হলো জমিকে পাথর দিতে দিতে পিত্তে তুলে যেমন পাথর হয়েছে, আপনাদের জমিনে দেখুন একসময় এখন তো পাওয়ার টিলার দিয়ে পারতেছেন না, তখন ট্রাক্টর দিয়ে পারবেন না। তখন কি করবেন? পরবর্তী প্রজন্ম, যেমন আমার দাদায় 18 ফিট থেকে পানি উঠেছে টিউবওয়েলে, আমার মনে আছে। মানে একটা পাইপ 20 ফিট না, একটা পাইপ থেকে 2 ফিট কাটতে হয়েছে, যে আর দরকার নেই, 2 ফিট উঁচা হয়ে যায়। তখন তো উঁচা করতে মাটি লাগবে, বলে না কেটে দাও, সমান করো। সেই জায়গায় এখন আমরা পানি 170 ফিট দিয়েও সেইবার আমি টিউবওয়েল বসেছি, পানি আসতেছে না। তাহলে এখন আমার নাতিরা কি পাইবো? 300 ফিট নিচে। তখন তারা গালি দিবে আমাদেরকে, যে এরা হিসাব না করে 1 কেজি ধান উৎপাদন করতে লাগে 3000 লিটার পানি। যদি 1 টাকা লিটার হয় তাহলে কত টাকা? 1 টাকা লিটার পানি পাবেন? এই যে মাঝে মাঝে আমরা জানতে গেছে, তখন এই পানিতে দাম বাড়ে, কলস নিয়ে মেয়েরা পানি নিয়ে, বাচ্চারা মহিলারা পানি নিয়ে এসে কলসে করে। আমার মনে পড়ে, আমি একবার বললাম টাঙ্গাইলে আটকা পড়ছে, আমার বাবা কলসে কত করে গ্লাস? 1 গ্লাস 10 টাকা। ছোট গ্লাসের 1 গ্লাস পানি 10 টাকা, তার কলসিতে পানি আছে। তা আমার ভাই বলতেছে এইটা না, তখন হাফ লিটার 10 টাকা ছিল নর্মাল পানি, এইটা আর পাওয়া যাচ্ছে না। তা আমি বললাম যে দাও, তো সে গ্লাস দেওয়ার সময় আমি তো ভরাই দাও, একটু ভরাই দিলে তো পড়ে যাবে। পানি যে কি জিনিস, যখন পড়বেন বেকারে তখন বুঝবেন। সেই পানি বাংলাদেশে আমরা ধান উৎপাদনের জন্য ব্যয় করতেছি, পৃথিবীর অনেক দেশ ধান উৎপাদন করতেছে না, যে এত টাকার পানি দিয়ে করবো না, আমরা ধান উৎপাদন আমদানি করব, অন্য ফসলে চলে গেছে তারা ভাত খাচ্ছে না। আমি ইউরোপের 2টা দেশে ছিলাম 7 দিন, একদিনও ভাত খাই নাই, কাউকে ভাত খেতে দেখিনি। তারা রুটি খাইছে, আর হইলে দেখলাম আলুর ফ্রেঞ্চ ফ্রাই খাইছে। তো ওরা তো বেঁচে আছে, ভালোই বেঁচে আছে। তা আমাদেরকে ভাত খাইতে হবে একটা মানসিকতা থেকে। এই যে সস্তায় আলু যাচ্ছে 10 টাকা 12 টাকা কেজি, তাও খাচ্ছি না। আমি গত 1 সপ্তাহে 10 কেজির মতো আলু আমার ফ্যামিলিতে খাই। আলুর ভর্তা, আলুর শাসনায়, আলু দিয়ে রুটি, আলু দিয়ে ভাত, আলু এক বক্স আলু ভাজি খাইয়া, মানে একটু কম তেল দিয়ে 1 বক্স আলু ভাজি করে ওইটা দিয়ে আমার নাস্তা হয়ে যায়। একটা ডিম ভাজি আর 1 বক্স আলু, অসুবিধা কোথায়? আপনারা যারা সস্তায় বিক্রা সেটা কিন্তু খাচ্ছেন, 60 টাকাটা থাকো, কয়দিন আলু খাই, খাচ্ছেন না তো। কে বলছে? আপনারা যারা পরিশ্রম করেন তাদের ডায়াবেটিস কোনোদিন হবে না। আমার দাদির হয় নাই, মায়ের ডায়াবেটিস হয় নাই, আমার ওয়াইফের হয়েছে কেন? ওই ঢেকিতে নাই, বাড়ার নাই, ধান করার নাই, ধান সিদ্ধ নাই, ওইসব পরিশ্রমগুলো চলে গেছে, এই কারণে ডায়াবেটিস হচ্ছে। যারা এখন কি করে, কয় যে কাম যেহেতু নাই, হাঁটো সকালে, ডায়াবেটিস কমাই দেয়, কয় না? আর যে যার কাজ আছে, তার হাঁটার দরকার আছে, কাজ করতে তো ঘাম ছুটে যায় তার, আর কিসের? এই মহিলারা যারা আছেন তারা যদি পরিশ্রম, খামারি অ্যাপসটা আসছে, এবার আমরা বলেছি সচিবালয়কে, আমরা সচিব মন্ত্রীকে, আমরা উপদেষ্টাকে আমরা কথা দিয়েছি, বাণিজ্য উপদেষ্টা সহ, যে আমাদেরকে আর একবার সুযোগ দেন। খামারি অ্যাপস ব্যবহার করে আমরা সারের ব্যবহার 32,000 কোটি টাকা গেছে, আমরা 5,000 কোটি টাকা হলে কমাবো। দেখেন, 1 বিঘা যদি আপনি 5 কেজি করে 15 কেজি সার কম দেন, আপনার কমলে, আমরা হিসেব করছি 450 টাকা, তো সরকারের কমলো প্রায় 2,000 টাকা আমদানি। কত টাকা? কয় বিঘায়? তাহলে এই মাঠে যদি 100 বিঘা থাকে, তাহলে 50,000 টাকা আপনাদের কমলো, প্রোডাকশন কস্টটা কম লাগলো, আর সরকারের 5 গুণ 2 লাখ টাকা কম লাগলো। এখন আপনাদের একটা মাঠে 2 লাখ যদি হয়, আপনাদের ইউনিয়নে কয় লাখ হবে?
এই উপজেলায় কয় লাখ হবে? সারা বাংলাদেশে আমরা হিসাব করছি, যদি বিজ্ঞাপতি 5 কেজি করে ট্যাপ আর টিএসপি আর ইউরিয়া কম ব্যবহার করেন, তাহলে বাংলাদেশে প্রায় 5,000 কোটি টাকার সার আমদানি কম করতে হবে। অথচ এটা আপনি চাইলেই পারেন, কারণ এটা দরকার নেই, অতিরিক্ত সারটা অপচয় করতেছেন। আর তার পরিবর্তে কি দিবেন? জৈব সার বেশি দিবেন। আমরা যে ওয়ালে প্লাস্টারিং করি, কি দিয়ে করি? সিমেন্ট, বালি, পানি। আচ্ছা বলেন দেখি, এটা কয়েক কড়াই বালির সাথে কয়েক কড়াই সিমেন্ট লাগে? শুধু ভালো 4 কাটা বালু, সিমেন্ট। তাহলে 50 কড়াই বানাই দিলে কয় কড়াই বালি লাগবো? 40 কড়াই বালি কড়াই দেন। গাঁথনি ভালো হইব? ভালো হইব? হইব? আপনাদের মাটিটার এই অবস্থা হয়ে গেছে। আপনাদের মাটিটার দুইটা অংশ, অর্ধেক হলো 50 ভাগ হলো মাটি, পানি আর বাতাস। যদি আপনি শুকনা মাটি থাকে পুরাটা অর্ধেক বাতাস থাকে, আর যদি ভিজা মাটি থাকে পুরাটা অর্ধেক পানি থাকে, আর যদি জো থাকে তাহলে 25 ভাগ পানি থাকে। আর 50 ভাগের মধ্যে 50 কড়াইয়ের মধ্যে 45 কড়াই জৈব পদার্থ, আর 45 কড়াই হলো খনিজ পদার্থ, আর 5 কড়াই হলো জৈব পদার্থ। বুঝতে পারছেন? অর্থাৎ 100-তে 5 ভাগ থাকতে হবে জৈব পদার্থ। সেটা এখন কয় ভাগ আছে? 1 ভাগেরও নিচে। তাইলে কি মাটি জমাট বন্ধ হইব? হচ্ছে না তো। সেটা বাড়াইতে হবে আপনাদেরকে। কিন্তু না বাড়াই কি করছেন? যেটা 45 ভাগের জায়গায় 49 ভাগ আছে সেটা আরও দিচ্ছেন। খনিজ পদার্থ মানে কি? আপনার কেমিক্যাল ফার্টিলাইজার মানে কি? খনিজটা আরও বাড়াই দিচ্ছেন। জৈবটা কি বাড়াইছেন? জৈবটা বাড়াইতে হবে। তাহলে কিন্তু আপনার মাটিতে সার দিলে, যেমন আমি এক বাসায় গেছি, রাত্রে 2টার দিকে দেখি মশারি গায়ে পড়ে গেছে। দেখলাম যে মশারি ওই যে বাইরে গেছে গায়ে, এটা তা আমি টাকাইলাম, ভাই যাচ্ছে। এই জন্য জৈব পদার্থটা বাড়াইতে হবে। জৈব পদার্থের কাজ কি? সিমেন্টের কাজ যেমন গাঠনটা ঠিক রাখা, আর জৈব পদার্থ হলো যা খাবার দাবারদের রান্না করে গাছকে খাওয়ার উপযোগী করে দেওয়া। ধুলিকণা দেখা যায়? ধরতে পারবেন? একটা মার্বেলকে যেমন ধরে আমি নাড়তে পারবো, ওটা ধরে পারবো? তাহলে এটা অনেক বড় জিনিস নাকি? এইটাকে 70 ভাগ করতে হবে। 70 ভাগ করলে ওইটা হবে একটা জাররা। ওই পরিমাণ যদি হয় তাহলে গাছে খেতে পারে। এটা রান্নার দায়িত্ব কার? ঘরে যেমন রান্নার দায়িত্ব যে মা বোনেরা ম্যাক্সিমাম রান্না করে, আর মাটিতে যা খাবার দিবেন রান্নার দায়িত্ব হলো জৈব পদার্থ। এই জন্য যেটা 5 কড়াই থাকার কথা আছে 1 কড়াই, এটা বাড়ানোর দরকার না? তা আমরা কি করতেছি? গোবর দিয়ে গুটে বানানো হচ্ছে, গোবর দিয়ে নানানভাবে অযত্নে ফেলে রাখছেন, এগুলোকে কাজে লাগান। তাহলে কিন্তু আমরা আমাদের আগের যে পুরানো আমলে আমাদের যখন সার ছিল না, তখন যে আমরা স্বাদ পাইছি সেই স্বাদ পাবো খাবারে। করবো মাটি পরীক্ষা করে। তো মাটি পরীক্ষা সবাই করাবেন ইনশাল্লাহ। আর খামারিয়াজ ব্যবহার করে পরিমিত সার দিবেন, যেটা দরকার। অবশ্যইকারী শয়তানের ভাই বলে না? তা আমরা কোন খাতায় নাম লেখাচ্ছি সবাই, এই যে এত দিচ্ছি, হচ্ছে তো? আমি আশ্চর্য হয়ে গেছি। আমি চুয়াডাঙ্গা গেছি, আমি জমির উপর খেতে হাঁটতেছি, মাটি দেখা যাচ্ছে না, শুধু লাল আর সাদা এই কালো সার, মাটি দেখা যাচ্ছে না। মানে মনে হয় বিছাই দিয়েছে। আমি বললাম এরকম দিলেন কেন? বলে স্যার এরকম না দিলে হবে না, 40-45 দিনে ফুলকপি বাজারে উঠাবো। হ্যাঁ, মাটি এত শক্ত হয়ে যাবে। তো যাই, আমি আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যে বাঁধাকপি করেছেন খুবই ভালো। আমাদের প্রচুর সবজি, ছোট্ট দেশ, চতুর্থ আমরা সবজি উৎপাদন, কিন্তু আমরা খেয়ে অর্ধেক পৌঁছে যাচ্ছে না। দাম কেন কম? যদি আমরা কিছু বাইরে বেচতে পারতাম তাহলে তো দামটা বাড়তো। তো বাইরেলারা নিবে না তো, ওরা পরীক্ষা করে দেখে যে প্রচুর নাইট্রোজেন। এই যে আলু পানির কথা আসছে, পানি আমরা বেশি অপচয় করছি। কালকে একটা পত্রিকায় দেখলাম, আমাদের জিন্স পরি, ডেনিম জিন্স, একজোড়া ডেনিম জিন্স তৈরি করতে যে পরিমাণ পানি লাগে, এটাতে একজন সুস্থ মানুষের 7 বছরে পানি পাওয়া সম্ভব। পানি খাই, 7 বছরে পানি খাওয়ার সমান পানি ওখানে ব্যবহার হচ্ছে। তাহলে আমরা কতগুলো লোকের পানি আমরা অপচয় করছি। ধানও একই অবস্থা, পানি বেশি দিচ্ছি আমরা। মাটির ক্ষেত্রে আমরা সার বেশি দিচ্ছি। সবগুলো কিন্তু বেশি, সবগুলো কিন্তু ইসলামের বিরুদ্ধে। ইসলাম কি বলে? পরিমিত। আমরা কিন্তু বিরুদ্ধে যাচ্ছি। তো প্রকৃতি কিন্তু একসময় প্রতিশোধ নেবে আমাদের, না শুরু হয়ে গেছে। এবারে আপনার বৃষ্টি দেখলেন,
এ সময় বৃষ্টি হওয়ার কথা না, ধান তো লেগে গেছে। আপনারা আশা করবেন একটা হবে, কিন্তু একটা। এজন্য প্রকৃতির সাথে আমাদের প্রকৃতি মিলিয়ে আমার কাজটা করতে হবে। প্রকৃতি বান্ধব, পরিবেশ বান্ধব আমরা একসময় ছিল, আগে মুরব্বীরা করেছে, আবার মাঝখানে বেশি করলাম, আবার পিছনে যাবো। আমরা জৈব কৃষিতে যাব, পরিবেশ বান্ধব কৃষিতে যাব। আমরা পোকামাকড় নিয়ন্ত্রণ করব কি IPM পদ্ধতিতে। আমরা গ্যাপ প্রোটোকল, গুড এগ্রিকালচার প্র্যাকটিস কেন বলছি, যাতে আমার এটা ভালো প্রোটোকল হয়, বিদেশে দিতে পারি। আলুর কথা স্যার বললেন, আলু এক সময় এখান থেকে রপ্তানি হয়েছে রাশিয়াতে, কিন্তু একটা রোগ ছিল আমরা বলি ব্ল্যাক রড, ব্যাকটেরিয়াল রড, এটা ওখানে বন্ধ হয়ে গেছে রপ্তানি। চিংড়ি একসময় রপ্তানি হতো, চিংড়ির মধ্যে ভেজাল আলু রপ্তানি বন্ধ হয়ে গেছে, আবার শুরু হচ্ছে। তো বিদেশেরা কিন্তু এটা পছন্দ করে না, যেটা বলবে এটা থাকা লাগবে। এটা করতে গেলে আমাকে প্র্যাকটিস করতে হবে। আমি যদি প্র্যাকটিস না করি, কখনোই মাঝখানে একটা অখাদ্য বা অন্য কিছু ঢুকে যাবে, মিশ্রণ ঢুকে যাবে। এই জন্য আমরা চাচ্ছি কৃষক ভাইয়ের এটা করুক। আর খামারি আজটা সর্বশেষ প্রযুক্তি, যেটা আপনার মোবাইলে অনেকে ইনস্টল করে দিয়েছি আমরা, এটা দেখে যদি আপনার করেন, আপনার সারের সাশ্রয় হবে। সারের যে টাকাটা বলা হলো, এই টাকা সাশ্রয় হবে। সরকারে 500 কোটি টাকা বাড়াতে পারি, 1000 কোটি টাকা বাড়াতে পারি, আমার দেশের জন্য লাভ হবে এটা। তো আমি আবারও স্যারদের ধন্যবাদ জানাচ্ছি, তারা কষ্ট করে এসছেন, আপনারা সবাই মূল্যবান সময় ব্যয় করে আসছেন। ভবিষ্যতে আবারও দেখা হবে। এবং আমাদের শিবগঞ্জ বলতে পারি স্যার, শিবগঞ্জ আমাদের জৈব কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ। এখানে সবাই ভার্মি কম্পোস্ট করে, সবাই ট্রায়াল কম্পোস্ট করে। যখন আপনি এই সার দিবেন, কিংবা সার এমনি কম লাগবে। আর ডিএপির ব্যবহারটা বাড়ান, তাহলে ইউরিয়ার ব্যবহারটা কমে আসবে আপনার। টিএসপির বিকল্প এটা, আমরা খালি বুঝি বাংলা টিএসপি, এটা ভুলে যান, একই উপাদান। যেটা করেন এটার ভেতরে ভর্তুকি সরকার বেশি দিয়েছে, কেন? আপনার সাশ্রয় হবে। টিএসপি 1 কেজি 27 টাকা, ডিএপি 21 টাকা, 6 টাকা এমনি কম, প্লাস 20% ইউরিয়া আপনার এখানে চলে গেছে, ইউরিয়া কম দিতে হবে আপনাকে। কাজে মনে হয় যে এই ব্যাপারগুলো যদি আপনারা করতে পারি, আপনার নিজেরাই লাভবান হবে। আর মাটি পরীক্ষা চলমান প্রক্রিয়া, এটা চালু রাখেন, ইনশাল্লাহ আপনার শিবগঞ্জের মাটি অত্যন্ত ভালো। ভবিষ্যতে আমরা জৈব সার দিয়ে এটাকে আরও সমৃদ্ধ করবো, এবং এটা ফলন যেটা আছে, এটা আশা করি অন্য জায়গার চেয়ে আপনার ভালো হবে। তো আবারও স্যারদের ধন্যবাদ জানিয়ে আর বক্তব্য শেষ করছি। আজকে যে মাঠ দিব সেটা সমাপনী ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। হতে পারে, ভাগ্য হতে পারে এই ফসলগুলো। এই মুহূর্তে যে ফসল নিয়ে আমরা মাঠ দিবস করছি সেটা হচ্ছে বাঁধাকপি, তাই না? বাঁধাকপি এটা হচ্ছে একটা শীতকালীন সবজি। তবে এখন আর শীতকালীন না, এখন সারা বছর যাতে আমরা ফসল, বিভিন্ন সবজি, বিভিন্ন ফল আমরা উৎপাদন করতে পারি, কৃষকেরা যাতে বসে না থাকে, এই জন্য আধুনিক জাতগুলো। ক্ষীরা পাওয়া যেত গ্রীষ্মকালে, এখন সারা বছর পাওয়া যায়। লাউ বলতে শীতকালে হতো, এখন সারা বছর লাউ পাওয়া যায়। তো বাঁধাকপি নিঃসন্দেহে একটা উচ্চমূল্য ফসল, এটা একটা সবজি আমরা বলে থাকি। তবে এই ফসলগুলো তো প্রচুর বালাইনাশক ব্যবহার হয়। একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে নিরাপদ দেখে লাভ করা। ফসলটা নিরাপদ ভাবে ভোক্তার কাছে পৌঁছানো, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার ব্যবহার করছি, রাসায়নিক বালাইনাশকের পাশাপাশি আমরা জৈব বালাইনাশক ব্যবহার করছি, ফেরোমন ট্র্যাপ ব্যবহার করছি আমরা। একটু আপনাদের কাছে অনুরোধ, কারণ আমাদের সবাইকে মরতে হবে, আমার কারণে যাতে মাটি নষ্ট না হয়, আমার কারণে ব্যক্তিগত লাভের কারণে যাতে পানি নষ্ট না হয়। এক ভাগ বললাম কি ভাত, আলু ইত্যাদি ইত্যাদি, বা রুটি, আর এক ভাগ হচ্ছে সালাদ, এক ভাগ থাকবে শাকসবজি ফলমূল। তো ধনে পাতা, ঢেঁড়স, টমেটো, শসা, মূলা, সুন্দর করে একটা কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল দেখাবেন। সালাদ কেন খেতে বলা হচ্ছে? সালাদ খেলে ইচ্ছে করে আপনি বেশি ভাত খেতে পারবেন না, তাহলে আপনার যে উদ্দেশ্য কম খাওয়া কার্বোহাইড্রেট, সেটা কিন্তু হাসিল হয়ে গেল। আর আগে যদি আপনি ভাত খান, সালাদ আর খেতে পারবেন না। তো আমি আশা করবো আমরা সবাই বেশি পরিমাণ সালাদ খাবো, কারণ এই শীত চলে গেলে আপনি ইচ্ছে করলে অনেক কিছু পাবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি মহোদয়কে, উনি কষ্ট করে ঢাকা থেকে এসে আমাদের সামনে কথা বলবেন এবং অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপপরিচালক মহোদয় সহ ওনার টোটাল টিমকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রকল্পের রিজিওনাল প্রজেক্ট অফিসারকে। সর্বোপরি আপনারা যাতে সর্ব উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সার্থক সাফল্যমণ্ডিত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।